বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপি তোমার রচিত ইজিবিল হাসান নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ওয়ার্কশিট ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2005 সালে এবং 2006 সাল 7 সাল এবং 8 সাল এবং তো যে প্রশ্নগুলো এসেছে 8 সাল পর্যন্ত আজকে আমরা সমাধান করব। চলুন তাহলে প্রথমে 2005 সাল থেকে আমরা শুরু করি। 2005 সালের প্রশ্নটি আমাদের বইয়ের প্রবলেম নম্বর 20, সুমন ট্রেডার্স। সুমন ট্রেডার্সের একটা রেওয়ামিল দেওয়া আছে, রেওয়ামিলটি মেলানো আছে এবং আদার ইনফরমেশন দেওয়া আছে, 4টি সমন্বয় দেওয়া আছে। এখানে প্রশ্ন বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট। সেক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নে দেখা যায় বোর্ডে 10 কলাম ওয়ার্কশিটই আসে। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি 2006 সালে কোনটা এসেছে। 21 নম্বর অঙ্ক 2006 সালে এসেছে। এই অঙ্কটি এটাও 10 কলাম ওয়ার্কশিট, সরাসরি বলা হয়েছে প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট। 7 সালের প্রশ্নটা দেখে আসি। প্রদীপ অ্যান্ড সন্সের 7 সালের প্রশ্নটি এটা প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট, সবগুলি 10 কলাম ওয়ার্কশিট। 8 সালে যে প্রশ্নটা এসেছে রানা ট্রেডার্সের এটাও 10 কলাম ওয়ার্কশিট। সেক্ষেত্রে তাহলে আমরা প্রথমে 5 সাল থেকে সমাধান শুরু করি। আমাদের বইটা যাদের কাছে আছে বইটা বের করুন এবং অঙ্কগুলো মিলাই নিন। দ্য ফলোইং পার্টিকুলার্স, এখানে সুমন ট্রেডার্সের ইনফরমেশনগুলো ক্যাশ অ্যাকাউন্ট রিসিভ প্রিপেইড, সাপ্লাইস অন হ্যান্ড, স্যালারি এক্সপেন্সেস, অফিস ইকুইপমেন্ট। রেওয়ামিলটা দুই পাশে মিল করা আছে 23 লক্ষ টাকা। আদার ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন আছে এখানে 4টা। আর 10 কলাম ওয়ার্কশিট করতে হলে প্রথমে ছক করতে হবে। ছকে ফাইনালি আমাদের প্রথম মেন হেডিং থাকবে 5টি, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট। প্রত্যেকের 2টা কলাম থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এ হবে। তো পার্টিকুলারে আমরা সব মানগুলো এখানে বসালাম, নামগুলো এখানে যে কটা আছে এই অ্যামাউন্টগুলো সব বসালাম। অ্যামাউন্টগুলো বসিয়ে যোগফল আর তৈরি করলাম না। সেখানে দেখুন যে সমস্ত আইটেমগুলো আমাদের প্রেয়ামিলে দেওয়া ছিল সে পর্যন্ত বসানোর পরে এখানে আরও কয়েকটা হিসাব আমরা নতুন করে দেখাবো, সেজন্য কয়েকটা রো বাড়তি করলাম। এবার আসুন অ্যাডজাস্টিংগুলো দেখি। অ্যাডজাস্টিং ছিল মাত্র কয়টা? 4টা। প্রথম অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য বেস্ট অফ এ 5 ইয়ার্স পলিসি। 5 বছরের পলিসি এটা। ফার্স্ট ইয়ার জানুয়ারি 2004 থেকে 2008 সাল পর্যন্ত। এখন আমাদের অঙ্কটি কয় মাসে দেখতে হবে? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের অঙ্ক। প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 1,80,000 টাকা। এটাকে 5 বছর দিয়ে ভাগ করতে হবে, দিলে 1 বছরের ইন্স্যুরেন্স এক্সপেন্স চলে আসবে। এখন জাবেদার ভাষাটা দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আমরা 1 নম্বর সমন্বয় ক্লিয়ার করলাম। এখন আসুন ওয়ার্কশিটের ভিতরে প্রিপেইড ইন্স্যুরেন্স একটা হিসাব পাওয়া গেল, এটা হচ্ছে প্রিপেইড ক্রেডিট হলো। কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সে আমরা বললাম ইন্স্যুরেন্স এক্সপেন্সের নামে এখানে কোনো হিসাব নেই, পুরাতন হিসাব নেই, নতুন করে একটা হিসাব তৈরি করতে হবে। তো নিচে লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কয় টাকা হলো? 36,000 টাকা। আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 36,000 টাকা। অ্যাডজাস্টমেন্টের ডেবিট এবং ক্রেডিট পাশে 36,000 টাকা মিলে গেল। যখন আমরা সমন্বয় পড়বো, সমন্বয় আইটেমগুলো শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের ভিতরে ডেবিট ক্রেডিট করতে হবে, অন্য কোথাও দেখানো যাবে না। নাম্বার 2, স্যালারি পেবেল 20,000 টাকা। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট। তাহলে এখন আমরা দেখি স্যালারি এক্সপেন্স নামে আর স্যালারি পেবেল নামে কোনো হিসাব আছে কিনা। স্যালারি এক্সপেন্স একটা আমরা পেয়েছি এখানে। তো কত টাকা বকেয়া ছিল? 20,000 টাকা। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল নামে নিচে নতুন একটা হিসাব খুললাম, স্যালারি পেবেল ক্রেডিট 20,000 টাকা, বাস ডেবিট এবং ক্রেডিট হলো। 3 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন অন দ্য অফিস ইকুইপমেন্ট 30,000 টাকা ফর দ্য ইয়ার। অফিস ইকুইপমেন্টের উপরে এই বছরের অবস্থায় হয়েছে 30,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট।
তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা কোনো নতুন পেলাম না, এখানে অ্যাকুমুলেট আমরা পেয়েছি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট হয়েছে, আর নতুন করে আমরা একটা ঘর তৈরি করলাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 30,000 টাকা। ক্লিয়ার? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 30,000 ডেবিট ক্রেডিট মিলে গেল। নেক্সট নাম্বার সাপ্লাইজ অন হ্যান্ড, হাতে আছে 31 ডিসেম্বর 2004 সালে 30,000 টাকা। এখন যেটা হাতে আছে অব্যবহৃত, এটা তো আমাদের সম্পদ। তাহলে আগে সাপ্লাইজ ছিল কত? সাপ্লাইজ আগে খরচ হিসেবে ছিল নাকি সম্পদ হিসেবে ছিল, এটা আমাদের দেখতে হবে। এখানে সাপ্লাইজ অন হ্যান্ড ছিল, তার মানে এটা সম্পদ ভিত্তিতে লেখা ছিল। এখন সাপ্লাইজ অন হ্যান্ড আছে 30,000 টাকা, বাড়তি সব টাকা খরচ হয়ে গেছে। তাহলে যাবে তার ভাষা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। 1,20,000 থেকে এই 30,000 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করার পরে এখানে পাওয়া যাবে তাহলে 90,000 টাকা। আমরা হিসাব খুঁজে দেখলাম সাপ্লাইজ অন হ্যান্ড যেটা আছে এটা আমরা ক্রেডিট করেছি 90,000 টাকা, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো ঘর নেই। নতুন করে আমরা আরেকটা হিসাব খুললাম, সাপ্লাইজ এক্সপেন্সেস 90,000 টাকা ডেবিট। ডেবিটে ক্রেডিটে 90,000 টাকা। ক্লিয়ার? সমন্বয় শেষ। এখন আমাদের প্রশ্ন আর দরকার নেই, এবার আমরা উত্তরপত্রে চলে আসি। এটা সমন্বিত রেয়ামিল তৈরি করব। তার আগে আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো যোগ করি। যোগ করে দেখলে 1,76,000 2 পয়সা সমান হয়েছে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার সময় যোগ বিয়োগ করে নিতে হবে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে যেগুলো ছিল সেগুলো আসবে, পাশাপাশি সমন্বয়ের যোগ বিয়োগ করে ফলাফল দেখাতে হবে। প্রথম ক্যাশ আছে 4 লক্ষ টাকা, ডেবিট পয়সা বসালাম। অ্যাকাউন্ট রিসিভেবল 2,20,000 টাকা, কোনো সমন্বয় নেই, সরাসরি 2,20,000 টাকা বসালাম। ডেবিট পাশে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে। প্রিপেড ইন্স্যুরেন্স ছিল 1,80,000 টাকা, এখান থেকে কমে গেল 36,000 টাকা, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্স থাকলো 1,44,000 টাকা। এটা ব্যালেন্স, এটা ডেবিট পয়সা থাকলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, কারণ ডেবিট ব্যালেন্স ছিল তাই। সাপ্লাইজ অন হ্যান্ড হাতে ছিল 1,20,000 টাকা, সেখান থেকে 90,000 টাকা কমে গেল, থাকলো মাত্র 30,000 টাকা ডেবিট পাশে। স্যালারি এক্সপেন্সেস 4,80,000 টাকা, ডেবিট ছিল 20,000 টাকা আবার ডেবিট হয়েছে, তাহলে 5 লক্ষ টাকা ডেবিট পয়সা বসালাম। অফিস ইকুইপমেন্ট 4 লাখ টাকা ডেবিট ছিল, এই 4 লাখ টাকা ডেবিট পয়সা বসালাম। এরপর আসলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, এটা আমাদের আগে ছিল অ্যাকুমুলেট ক্রেডিট পাশে 40,000 টাকা, আবার পুনরায় ক্রেডিট হলো 30,000 টাকা, 40 আর 30 70,000 টাকা ক্রেডিট পাশে। অ্যাকাউন্ট পেমেন্ট ক্রেডিট পাশে ছিল 60,000 টাকা, এটা ক্রেডিট পাশে বসলো 60,000 টাকা। আর ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা, 8 লাখ টাকা ক্রেডিট পাশে বসলো। এরপর আসুন ড্রয়িং ছিল 1,60,000 টাকা ডেবিট পাশে 60,000 টাকা, 1,60,000 টাকা লেখা হলো। সার্ভিস রেভিনিউ, এই রেভিনিউ একটা আমরা পেয়েছি ক্রেডিট পাশে 14,000 টাকা, এর সাথে কোনো সমন্বয় নেই। এই 14 লাখ টাকা, এই 14 লাখ টাকা পুরোটাই এই যে ক্রেডিট পাশে 14 লাখ টাকা দেখা হলো সার্ভিস রেভিনিউ, কোনো সমন্বয় ছিল না। এরপর আসুন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের ডেবিট পাশে 80,000 টাকা, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে লেখা হলো। রেন্ট এক্সপেন্সেস 1,80,000 টাকা ডেবিট পাশে, এটা 1,80,000 টাকা ডেবিট পাশে লেখা হলো। নেক্সট মিসেলিনিয়াস এক্সপেন্সেস 80,000 টাকা, এটা 80,000 টাকা দেখানো হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। এরপরে আসুন নতুন যে সমস্ত হিসাবগুলো খুলেছি তার মধ্যে এই 4টা আইটেম। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টমেন্টে ডেবিট আছে, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট বসাতে হবে। স্যালারি পেবেল, এটা অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট আছে 20,000 টাকা, এটা ক্রেডিটে বসাতে হবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 30,000 টাকা ডেবিটে আছে, ডেবিটে বসাতে হবে। সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আছে 90,000 টাকা, ডেবিটে বসাতে হবে। এখন এটা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দুই পাশে যোগ করে দেখি মেলে কিনা। 23,50,000 টাকা, এটা আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। এখন আসুন এইখান থেকে এবার আমাদের ট্রান্সফার করতে হবে ইনকাম স্টেটমেন্টে এবং ব্যালেন্স শিটে। যে সমস্ত আইটেমগুলো আয় এবং ব্যয় সেগুলো সব ইনকাম স্টেটমেন্টে যায়, আয়গুলো ক্রেডিট পেশে যায়, ব্যয়গুলো ডেবিট পেশে যায়। আর যেগুলি সম্পদ এবং দায় সেগুলো ব্যালেন্স শিটে যায়, দায়গুলো সম্পদের ক্রেডিট পাশে আর সম্পদগুলো সম্পদের ব্যালেন্স শিটের ডেবিট পাশে। দায়গুলো ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসলো আর সম্পদগুলো ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসলো। এখন আসুন আমরা দেখি ক্যাশ, এটা অ্যাসেট সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ, তবে আগে যে 1,80,000 টাকা ছিল এটা বসবে না, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে টাকাটা এখান থেকে টাকাটা নিতে হবে। 1,44,000 টাকা ডেবিট পাশে বসবে।
ব্যালেন্স শিটে ডেবিট পাশে, কারণ এটা অ্যাসেট। সাপ্লাইজ অন হ্যান্ড, এটা সম্পদ, আগে ছিল 1,20,000, সমন্বয়ের পরে অ্যাডজাস্টেড সমন্বিত রেওয়া মিলে আসছে মাত্র 30,000, এই 30,000 টাকায় সম্পদ হিসেবে দেখা দেওয়া। স্যালারি এক্সপেন্সেস 4,80,000 টাকা, এখানে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এক্সপেন্স কোথায় বসাবো? এক্সপেন্স বসাবো আমরা ডেবিট পাশে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে। নেক্সট অফিস ইকুইপমেন্ট ডেবিট পাশে বসবে, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা ক্রেডিট পাশে চলে যাবে। এরপর আসলে অ্যাকাউন্টেবল দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে। ক্যাপিটাল ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। ড্রয়িং, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। এরপর সার্ভিস রেভিনিউ, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ব্যয়, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যায়। রেন্ট এক্সপেন্সেস, এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। মিসেলিনিয়াস এক্সপেন্সেস, এটা ডেবিট পাশে যাবে। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 37,000 টাকা, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। স্যালারি পেবেল, এটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট পাশে, সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট পাশে, সবই এগুলো সব এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসাতে হবে। তো সকল এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যায়। আয়গুলো যোগ করলাম, 14 লাখ টাকা হয়েছে। এই 14 লাখ টাকা এবার ব্যয়গুলো বাদ দেওয়া হলো, দিয়ে আমাদের ব্যালেন্সিং ফিগার থাকলো ক্যালকুলেটারে 4,04,000 টাকা। এটি আমাদের নিট প্রফিট, কারণ আয় বেশি হয়েছে ব্যয় কম হয়েছে, তাহলে নিট প্রফিট হয়েছে। নিট প্রফিট ব্যালেন্স শিটের দায় পাশে যায়। এরপর আসুন ব্যালেন্স শিটে আমরা মিলাই দিই। ব্যালেন্স শিটে যোগফল হয়েছে 13,54,000 টাকা। 13,54,000 টাকা পুরোটাই দুই পাশে মিলে গেল, অতএব ব্যালেন্স শিট যদি মিলে যায় তাহলে অঙ্ক সঠিক হয়েছে। সেটা দেখুন, তাহলে আমরা 2005 সালের অঙ্কটি সমাধান করলাম, 10 কলাম ওয়ার্কশিট ছিল। এরপর 6 সালে এটাও 10 কলাম ওয়ার্কশিট। একটা রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলের যোগফল 1,97,000 টাকা মিলানো আছে, আদার ইনফরমেশন দেওয়া আছে 7টি। 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। 10 কলাম ওয়ার্কশিটের ঘর আমরা ইতিপূর্বে শিখেছি, সেম একইভাবে এটা লিখবেন। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। আর প্রসেস যেগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। এরপরে যে সমস্ত ঘরগুলো বাড়তি আসবে মিলবে না, সেগুলো নতুন করে আবার হিসাব এখানে নিচে লিখতে হবে, এগুলো আমরা বুঝেছি। প্রফিট হলে কোথায় যায়? প্রফিট ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। ব্যালেন্স শিটের যোগফল যদি মিলে যায় তাহলে ওয়ার্কশিটটা সঠিক হয়েছে। তো এটা আপনার বাড়ির কাজ থাকবে 6। এবার 7 সালে আসুন। 7 সালে এখানে আমরা দেখছি একটা রেওয়া মিল দেওয়া আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা মিলানো আছে 2,68,000 টাকা দুই পাশে। অ্যাডজাস্টমেন্ট আছে 8টি। 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। তো 10 কলাম ওয়ার্কশিটে আমরা ঘর তৈরি করলাম, 8টি অ্যাডজাস্টমেন্ট করলাম, এখানে নাম্বারিং করা হয়েছে, নাম্বার 1 2 3 4 5 6 7 8, 8টা অ্যাডজাস্টিংয়ের নাম্বারিং করা হয়েছে। যোগফল মিলে গেছে। এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটাও মিলে গেছে। ইনকাম স্টেটমেন্ট নেট প্রফিট হয়েছে এখানে 29,270 টাকা। এটা আমাদের দায় পাশে চলে যাবে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ঠিক আছে, দেখুন তাহলে আরেকটা আছে আমাদের 8 সাল। 8 সালে দেখুন রানা ট্রেডার্সের এটা রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলটা মিলানো আছে 2,12,500। কয় কলাম ওয়ার্কশিট করতে হবে? এটাও 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। 8 সালে সমন্বয় দেওয়া আছে 8টি, এই 8টি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টমেন্টের যোগফলটা মেলাতে হবে। প্রথমে অ্যাডজাস্টমেন্ট এটা মিলল 45,500। এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল দুই পাশে মিল আছে। এরপরে আসুন ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে আয় পাশে যাবে, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে আয় যাবে, আর ডেবিট পাশে সব ব্যয় দেখাতে হবে। এখন ব্যয় বেশি হয়েছে এই অঙ্কে, তাহলে নিট লস হয়েছে। এখন 8 সালে 2008 সালে এটা নিট লস হয়েছে, ব্যয় অধিক হয়ে গেছে 1,05,100। 1,05,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখলাম, আয় 1,05,000, 1,01,000 আর 2,000, 3,000 আর 1,000, 4,500। তাহলে এখানে 600 টাকা লস হয়ে গেছে। 600 টাকা লস। আমরা জানি সকল এই লসগুলো কোথায় যায়? লস
ব্যালেন্স শিটে ডাইরেক্ট পাশে দেয়। তো ব্যালেন্স শিটে ডাইরেক্ট পাশে বসালাম, বসে যোগ করলাম। এবার দেখি ব্যালেন্স শিটের যোগফল 1,15,100 দুই পাশে মিলে গেছে, তার মানে এটা সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 2008 সাল পর্যন্ত আজকে সমাধান করলাম। আগামী ক্লাসে আবার 2009 সাল থেকে শুরু করব। আপনাদের আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।